ঢাকায় আজও জলজট, যানজটে ভোগান্তি। গলাবানি ছিল, মানুষ ব্যাংকে যাইতে ব্যাংকের সব উল্টা পড়ে গেছে। বড় বড় বিল্ডিং করে যে নিচের যে ড্রেনটা আছে পুরা ড্রেন জাম করা। সমন্বয়ের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। পরিকল্পনা আদ্যগতি ডিসিসি বা সিটি কর্পোরেশন, এমনকি জেলা প্রশাসন অথবা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড কেউ গ্রহণ করে নাই। বৃষ্টিতে ডুবল কুমিল্লা, ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসীদের। পানি বেশি দেওয়া আছে আর কিছু দিবের চেষ্টা ওনারা করেন। আর তো দেশ পুনর্গঠনে কোনো বাধাই মানবে না সরকার। বরিশালের প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের আহ্বান। শেখ হাসিনা দেশে আসলেই গ্রেপ্তার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমু দীপমণি সহ 10 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এ মাসেই চার্জশিট। দিন খুলে দিতে নমনীয় সরকার, হাসপাতালে সংস্কার কাজ চলছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত। সরকারের 5 মাসের আর্থিক সংস্কারে সন্তুষ্ট IMF। কর জিডিপির অনুপাত ও প্রবৃদ্ধি বাড়াতে তৎপর হওয়ার পরামর্শ। হরমুজ ঘিরে নতুন উত্তেজনা বেড়েছে, ডলারের দাম, ইরানের বিভিন্ন শহরে হামলা, মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত তেহরানের। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন BRB কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। আষাঢ়ে বৃষ্টি নতুন নয় রাজধানীতে জলাবদ্ধতার ছবিও। তবু প্রতিবারই কয়েক ঘন্টার বৃষ্টিতে থমকে যায় নগর জীবন। এবারও ব্যতিক্রম নয়। টানা বর্ষণে সবচেয়ে বড় ভোগান্তির চিত্র রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়। জরুরি বিভাগের সামনেই হাঁটু সমান পানি মারিয়ে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। সেই সঙ্গে দুর্ভোগে পড়েছেন স্কুল ও অফিসগামী মানুষ। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ রায়হান। টানা বৃষ্টিতে সড়কে পানি জমে যাওয়ার চিরচেনা সখ্যতার প্রভাব পড়েছে রাজধানীর সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্রে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ভেতরের অংশ পর্যন্ত জমে গেছে হাঁটু সমান পানি। তৈরি হয়েছে চরম ভোগান্তি। চতুর সাইডে পানি, কই যাবো, বাগান গেটে পানি, ইমার্জেন্সি পানি, সব জায়গায় পানি। রোগী নিয়ে আপনাকে টানা হেঁচড়া করতে সমস্যা, কান্দে করে রোগী নিতে হয়। চিকিৎসা পাওয়া গেছে মোটামুটি, কিন্তু বৃষ্টির পানিতে খুবই কষ্ট হয়েছে। ভালোভাবে যদি পরিবেশটা ঠিক করে দিত অনেক ভালো হতো। সরকারের কাছে একটু আবেদন। জলাবদ্ধতার প্রভাব পড়েছে শিক্ষার্থীদের উপরও। বৃষ্টি উপেক্ষা করে স্কুলে যেতে হচ্ছে শিশুদের। কোথাও হাঁটু সমান, কোথাও গোড়ালি সমান পানি পেরিয়ে বিদ্যালয়ে পৌঁছাচ্ছে তারা। এতে অসুস্থ হয়ে পড়ার সংখ্যাও বাড়ছে বলে মনে করছেন অভিভাবকরা। পরীক্ষা আছে, সেই জন্য স্কুলে যেতে হচ্ছে। বাচ্চাদের জ্বর হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের নিজেদের জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। বাসার সামনে থেকে অনেক পানি, বাসার সামনে থেকে গেটের সামনে থেকে রিকশায় উঠে আসলাম। আমাদের অনেক কষ্টই হয় এই বৃষ্টির মধ্যে আসা যাওয়া। রাজধানীর মিরপুর, বনানী, গুলশান সহ বিভিন্ন এলাকায় এখনো রয়েছে জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের কার্যকর তৎপরতা খুব একটা চোখে পড়েনি। গ্রিন রোডে থাকা হসপিটালগুলোতেও প্রবেশ করতে হিমশিম খাচ্ছেন নগরবাসী। নিউ মার্কেট এলাকার দোকানগুলোতেও পানি উঠে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় এখানে পানি জমে যায়। এই রাস্তায় অল্প পানি হলেই আমরা ঢুকতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়। আমার মতো যারা সেবা নিতে আসছেন সবাই অসুবিধার মধ্যে আছে। চতুর্থ সাইডে পানিগুলো এখানে চলে আসার পর এখানে পানি জমে, তখন হয়তো যদি এটা ক্লিয়ার করে তাইলে না চলে যাবে, কারণ ক্লিয়ার তো করতে পারে না। সহসায় বর্ষণের এমন রূপ বিদায় নেবে না। ঢাকাকে ভুগতে হবে আরো কিছুদিন, জানালো আবহাওয়া অফিস। 14 তারিখ 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা সারা বাংলাদেশে একটু কমে যাবে, কিন্তু 16 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা আবার আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বর্ষা আসে প্রতি বছর, সঙ্গে আসে জলাবদ্ধতাও। বদলায় না শুধু নগরবাসীর ভোগান্তির চিত্র। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। টানা বর্ষণ আর জলাবদ্ধতায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীরা। কারওয়ান বাজার থেকে শুরু করে নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কেনাবেচা। দোকানে পানি ঢুকে নষ্ট হয়েছে মালামাল, আর ক্রেতা না থাকায় বেচা কেনাও নেমেছে তলানিতে। মামুন ইসলামের রিপোর্ট। রাজধানীতে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা। এমনিতেই কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জমে যায় পানি। এবার ভেঙেছে জলাবদ্ধতার সব রেকর্ড।
টানা বর্ষণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। কাজ নেই, তাই রুজিও নেই তাদের। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদেরও কষ্টের শেষ নেই। নিউ মার্কেট এলাকার নিস্তালার সব দোকানেই পানি উঠে নষ্ট হয়েছে মালামাল। ক্রেতার উপস্থিতি না থাকায় বেচা কেনাও তলানিতে। বেচা কেনার অবস্থা খুবই খারাপ। আমরা যারা আছি ব্যবসা বাণিজ্য করতেছি, দোকানপাট খোলা যাইতেছে না, খুব করুণীয় অবস্থা। কোনো কাস্টমার আসতেছে না, আমাদের এখন প্রতিদিনই লস, আর আমাদের মালামাল অনেকটাই নষ্ট হয়ে গেছে। একই অবস্থা কারওয়ান বাজার, কৃষি মার্কেট সহ ভোগ্যপণ্যের বাজারগুলোতে পানি জমে থাকায় সবজি, ফল, মাছ পরিবহন এবং খালাসে বিপাকে পড়েছেন তারা। ব্যবসায়ীরা বলছেন বাজারে পানি জমে থাকায় ক্রেতার উপস্থিতি খুবই কম, তাই লোকসান গুনছেন প্রতিদিন। মালানি মনে করেন কিনা না দিলে কার কাছে বেশি আরো দাম বেড়েছে মাল এরাও বেচতে পারে। কাস্টমার থাকলে না দাম ওঠানামা করবে, বাজারে কাস্টমারই নেই। দোকান মালিক সমিতি বলছে গত এক সপ্তাহে রাজধানীতেই কয়েক হাজার কোটি টাকার লোকসান হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন সংস্থাটি। এই দায় সিটি কর্পোরেশনে, এই দায় ওয়াসার, এই দায় অন্যান্য সংস্থাগুলো, তারা বসে দেখবে যে আসলে কার কত ক্ষতি হচ্ছে নিরূপণ করে তাদেরকে অন্তত আর্থিক সাহায্যটা দেওয়া, বিশেষ করে অতি ক্ষুদ্র ব্যবসায়ী যাদের একেবারেই পুঁজিটা বলতে গেলে 20 থেকে 25 বা 50 হাজার টাকার মধ্যে। আবহাওয়া অফিস বলছে এমন বৃষ্টি থাকতে পারে আরো কয়েকদিন। এমন জলাবদ্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেতে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। কক্সবাজারে বন্যার পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ। জেলার বেশ কয়েকটি উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনও কোমর থেকে বুক সমান পানির নিচে। ঘরে নেই চুলা জ্বালানোর উপায়, নেই ব্যবহারযোগ্য শৌচাগার। আর তাই ত্রাণের আশায় দিন কাটাচ্ছেন লাখো মানুষ এক মুঠো খাবারের জন্য। তাদের এখন হাহাকার। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় নাইমাল জিকুর রিপোর্ট। নৌকা দেখেই ছুটে আসছেন নারী, পুরুষ, শিশু। সবার চোখে একটাই প্রত্যাশা, যদি মেলে দুমুঠো খাবার। বন্যার পানি নামতে শুরু করলেও এই দৃশ্যই বলে দেয় পানি কমেছে, কিন্তু কমেনি মানুষের দুর্ভোগ। তীর্থের কাকের মতো প্রতিটি চোখ খুঁজে বেড়ায় ত্রাণের নৌকা। পানি বেশি দেওয়া আছে আর কিছু দিবের চেষ্টা ওনারা করেন, আর তো মরে যাই। এটি কক্সবাজার সদর উপজেলার নন্দীপাড়া গ্রাম। এখনো গ্রামটিতে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। অধিকাংশ এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি। অনেক ঘরের ভেতরেও পানি রয়ে গেছে। আপা কেমন আছেন? এই দুইজন মোতাহারা ও শাহানা বেগম। কয়েকদিন ধরেই পানিবন্দী তারা। ঘরের খাট, আসবাবপত্র, কাপড় চোপড় সবই বন্যার পানিতে নষ্ট হয়েছে। নিজের ঘরের এই অবস্থা শুধু অসহায়ের মতো দেখছেন তারা। জিনিসপাতি নষ্ট গিয়ে মারা খানা পিনা আইন পারি, কিছু করিনি পারি, বগর পানি পারি, পানি ঢুকে পানির কারণে। আর দোয়া কে বার্তা দিলে খাই চুলা তোলা জানি হারি, দোয়াই পানিতে দারগোল্লা জানি না হারি। কবরস্থান ডুবে থাকায় মৃত্যু হলেও প্রিয়জনকে নিজ গ্রামের মাটিতে দাফন করার সুযোগ মিলছে না। বিশুদ্ধ পানির সংকট তীব্র। ঘরে রান্না করার উপায় নেই। যাদের সামান্য সঞ্চয় আছে তারা শুকনো খাবার বা রুটি কিনে কোনো মতে দিন পার করছেন। খানা হবার সুযোগ নাই, এটা মানে বাড়ির বাইরে হবার সুযোগ নাই। পানি নামতে শুরু করায় মানুষ নতুন করে ঘর গোছানোর স্বপ্ন দেখছেন। দ্রুত পর্যাপ্ত ত্রাণ না পৌঁছলে বন্যা পরবর্তী সংকট আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। বন্যার পানি নামতে শুরু করলেও এখন পর্যন্ত পেকুয়া উপজেলার বহু গ্রাম রয়েছে কোমর পানির নিচে। খাদ্য নেই, রান্নার কোনো উপায় নেই। তাই এখানকার বাসিন্দারা এখন খাবারের জন্য তাকিয়ে আছে সরকারের দিকে। নাইম আলচিকো, পেকুয়া, কক্সবাজার। দেশের বিভিন্ন জেলায় কমতে শুরু করেছে বন্যার পানি। পাশাপাশি ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ঘরে, উঠানে, কাদা, সড়কে আবর্জনার গন্ধ। কিছু কিছু এলাকায় এখনো পানিতে তলিয়ে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট। ত্রাণের জন্য হাহাকার, কমছে না বানভাসীদের। বন্যার পানির সাথে স্বপ্ন ভেসে গেছে চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালীর লাখো মানুষের। পানি কমার পাশাপাশি ভেসে উঠছে দগদগে ক্ষতচিহ্ন। সাতকানিয়ায় এখনো ডুবে আছে ঘরবাড়ি, ভেসে গেছে গবাদি পশু, ফসলি জমি ও মাছের ঘের। আমাদের গরু, ছাগল আমরা পানি পিপাসায় মারা যাচ্ছে। এলাকায় আমরা অনেক কষ্টতে দিন যাপন করছি। জমিন সবগুলো শেষ হয়ে গেছে,
কি করবো আমরা, কোথায় যাব? নতুন করে জলাবদ্ধতার ভোগান্তিতে কুমিল্লা নগরবাসী। ডুবে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক। এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে ব্যবহার করা হয় নৌকা। প্রত্যেকটা অভিভাবকের পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই, আজকে পরীক্ষাটা যদি স্থগিত করা হতো প্রত্যেকের জন্যই ভালো হতো। বান্দরবানে পানি নামলেও দুর্ভোগ কমেনি। রাস্তায় ও বাসাবাড়ির সামনে কাদা মাটি আর ময়লা আবর্জনার স্তূপ। ঘর মেরামতে বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। পানি নেমে গেছে এবং আশেপাশের মানুষ যে কষ্ট ছিল তার থেকে এখন আরো বেশি কষ্ট হয়ে গেছে। এই ময়লা আবর্জনাগুলো জমে যদি থাকে তাহলে নানান ধরনের পানিবাহিত রোগ যেমন চর্মরোগ, কলেরা, টাইফয়েড এই মহামারীর মতো রোগ হওয়ার সম্ভাবনা থাকে। 9 দিন পর রাঙামাটিতে ভেসে উঠছে সড়ক, হাটবাজার ও ফসলি জমি। তবে সবকিছু তছনছ। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ধীরে ধীরে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বন্যা কবলিত মানুষ। পানি ডুবাইল, কত মানুষ না খাইয়া আছে, কত মানুষের অবস্থা খুব খারাপ। নতুন করে পাহাড় ধস না হলেও আতঙ্ক কাটছে না পাহাড়ি জনপদে। ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী চিকিৎসা সেবা দিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছে বিভিন্ন বাহিনীর সদস্যরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ পুনর্গঠনে কোনো বাধাই মানবে না সরকার। জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত বিএনপি সবাইকে নিয়ে দেশ এগিয়ে নেয়ার কাজ করবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ আর পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বরিশাল সফরে বৃক্ষরোপণ সহ একাধিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ইব্রাহিম আজনবীর ক্যামেরায় সাইফুল ইসলামের রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে প্রথম সফর। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত পথে পথে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। বরিশাল সফরে গৌরনদীর বাটাজোর অশ্বনী কুমার ইনস্টিটিউশন মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে চায় বিএনপি সরকার। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই। দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা যদি ধৈর্যশীল হই, আমরা সকলে যদি ধৈর্য সহকারে চলি, তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। সরকার প্রধান জানান, নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে অধ্যয়নের সুযোগ নিশ্চিত করা হবে, আর মেধাবী শিক্ষার্থীদের দেয়া হবে উপবৃত্তি। সরকার গঠনের পর থেকেই নির্বাচনের আগে দেয়া ওয়াদাগুলো বাস্তবায়ন করতে সারা দেশে সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই অংশ হিসেবে বরিশাল সফরে কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বললেন, আগামী 5 বছরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়ন করতে চায় বিএনপি সরকার। এর আগে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের শরীকলে পুনঃখনন করা খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকার কথা সে পরিমাণ নেই। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শহীদ জিয়া যে কর্মসূচিটি শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া এই যে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে এগিয়ে নিয়ে গেছেন, আমরাও অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই। গৌরনদী থেকে বরিশাল যাওয়ার পথে একদল শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। পরে বরিশাল সদরের 30 গোডাউন এলাকায় সাগরদী খালের 2 পাশে নারিকেল গাছের চারা রোপণ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। নির্ধারিত কর্মসূচির বাইরে প্রধানমন্ত্রী বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। তিনি বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবেলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে সবসময় গর্ববোধ করে। সাইফুল ইসলাম, নিউজ 24, বরিশাল। গণঅভ্যুত্থানের মুখে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে আত্মসমর্পণ করুক, তাকে আগে কারাগারে যেতে হবে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের তিনি জানান, দেশে এলেই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে।
স্বামী যদি আত্মসমর্পণ না করে যে উনি বিদেশে বসে বক্তব্য দিচ্ছে, এগুলো তো আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। যে কোনো আসামি যদি আত্মসমর্পণ করে তাহলে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন সেটাই। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় আমির হোসেন আমু, দীপুমণি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আব্দুর রাজ্জাক সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত 10 এমপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, আগামী 21 জুলাই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। ওবায়দুল কাদের বলছিলেন যে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে কারফিউ জারির, এবং এটাও সিদ্ধান্ত হয়েছে শুটেড সাইট। তখন যারা যারা ছিলেন তাদের সবারই তো সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে, দায় আছে। শাপলা চত্বর মামলার তদন্ত শেষ, আমরা রিপোর্টটা যাচাই বাছাই করছি। 10 থেকে 12টা মামলার ফর্মাল চার্জ আমরা খোলার সাথে সাথে দাখিল করতে পারবো। বিগত সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সে বিষয়ে তদন্ত করা হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদের নামে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। যেসব মসজিদ নির্মাণ করা হয়েছে সেগুলোর অবস্থাও ভালো নয়। সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমান সরকারের আমলেই দেশের সকল হাসপাতালগুলোকে উন্নত করা হবে। দুর্নীতি করার জন্য প্রাক্কলনের মধ্যেই আগে ঢুকেছে, তারপরে দুর্নীতি হয়েছে, সময় বৃদ্ধি হয়েছে, ব্যয় বৃদ্ধি হয়েছে, তার উপর এখন 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল? এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব, মাননীয় স্পিকার। এর মধ্যে সরকারি অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে। আবারও স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরুর অনুমতি পেতে পারে রাজধানীর 8 দিন হাসপাতাল, এমন আভাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। জানান, প্রয়োজনীয় সংস্কার করে হাসপাতালটি পরিদর্শনের আবেদন করেছে কর্তৃপক্ষ। পরিদর্শনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু 6 নবজাতকের। এরপর হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের এমন কঠোর সিদ্ধান্তের পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিষ্ঠান সংস্কারের উদ্যোগ নেয়। হাসপাতালে অবস্থিত বেকারি সরিয়ে নেওয়া হয়েছে, পোস্ট অপারেটিভ কক্ষে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। আর এসব পদক্ষেপের কথা সরকারকে ভিডিও সহ জানানো হয়েছে। প্রেস ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানিয়ে বলেন, 8 দিন কর্তৃপক্ষ সরকারের কাছে হাসপাতালটি পরিদর্শনের আবেদন করেছে। পরিদর্শনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যে কারণে আমরা অ্যাকশনে গেছি, দে আর রিবিল্ডিং দ্য স্ট্রাকচার, দে হ্যাভ রিমুভড দ্য বেকারি, আইসিইউ ইউনিটের দরজা জানলা ভাঙ্গা টাঙ্গা এগুলো পাঠাইতেছে আমাদের ভিডিও। তারা ভেন্টিলেশনের সিস্টেম করতেছে। তারা একটা দরখাস্ত আমাদেরকে দিয়েছে পুনর্দর্শনের জন্য। আমরা পরিদর্শন করব। পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেক ডিসিশন, এনি কাইন্ড অফ ডিসিশন। বন্যা পরিস্থিতিতে তার মন্ত্রণালয়ের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী সহ বন্যা কবলিত 11টি জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। ওইসব এলাকায় স্যালাইন, পানি শোধন বড়ি, অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় ওষুধ মজুদ আছে। পর্যাপ্ত পরিমাণে ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট আমরা একেবারে রিমোট লেভেলের উপজেলাগুলিতে সরবরাহ করেছি। কিছু লোককে সাপে কেটেছে, আমাদের ওখানে অলরেডি অ্যান্টিভেনম অনেক আছে। কোনো ক্রমে যেন একটি জায়গায় একটি রোগী বিনা চিকিৎসায় যেন মারা না যায়। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী, ঔষধ, আমাদের ডাক্তার, আমাদের নার্স থেকে শুরু করে সকল প্রস্তুতি ইনশাআল্লাহ আমরা রেখেছি। বন্যা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে 3 স্তরের ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই বন্যাকে মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সচিবালয়ে IMF প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে
শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে, বাংলাদেশের জনগণের প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপটে কোনটা কখন করব, এটা আমরা একটা সিকোয়েন্সিং ওইভাবে যাবে, তারা সম্মতি হয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। নৌপথটির নিয়ন্ত্রণ নিতে মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের বেশ কয়েকটি বন্দর আর দ্বীপে নতুন করে বিমান হামলা চালিয়েছে। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক পানিপথটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে দুই দেশই রয়েছে অনড় অবস্থানে। দক্ষিণ ইরানে সামরিক আগ্রাসন আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চলমান দ্বন্দ্বে বন্দর আব্বাস, সিরিক, জাস্ক ও কেশম দ্বীপে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন আগ্রাসনের কড়া জবাব দিচ্ছে তেহরানও। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তু তাক করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভলিউশন গার্ড। এমন উত্তেজনার মাঝেই হরমুজ প্রণালীকে উন্মুক্ত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পারস্য উপসাগরীয় কর্তৃপক্ষের সাফ কথা, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত সেখানে নৌযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আয়ার মনে করেন, যুক্তরাষ্ট্রের এই হামলা ইরানের নৌ সক্ষমতাকে খুব একটা দুর্বল করতে পারবে না। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে ইরান তাদের প্রধান কৌশলগত হাতিয়ার হিসেবে দেখে। তাদের হাতে থাকা অজস্র মিসাইল, ড্রোন ও নৌযান যে কোনো বাণিজ্যিক জাহাজের জন্যই বড় হুমকি। দুই পক্ষের এমন অনড় অবস্থান আর পাল্টাপাল্টি হামলায় নৌপথটিতে জাহাজ চলাচল প্রায় বন্ধের পথে। ফলে নিরাপত্তা শঙ্কায় পুরো অঞ্চল জুড়েই এখন বিরাজ করছে থমথমে পরিস্থিতি। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।